আজকে ছিল ইউজিসি নেট জুন 2026-এর এক্সাম। তো তোমরা যারা এই এক্সামটা দিয়েছো বা আপনারা যারা এক্সামটা দিয়েছেন তারা জানেন আজকের কি পরীক্ষাটা হয়েছে। তো আমি এই প্রশ্নটার যেটা হয়েছে এটার তো এখন অ্যান্সার শিট পেতে দেরি হবে। তো এই বিষয়টার উপর যে কোশ্চেনগুলো এসছে এবং সেটাকে আমি ইউনিট ওয়াইজ ভাগ করার চেষ্টা করেছি অনেকের থেকে কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করে। মেমোরি রিকল্ড কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন এখানে পুরোপুরি কোশ্চেন বা সব অপশান এখানে ঠিক দেওয়া যাবে না, কিন্তু মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে তারা এই কোশ্চেনের কিউটা দেখে বুঝতে পারবে যে কীভাবে কী কোশ্চেন এসেছিলো, ফলে তারা কোনগুলো ঠিক করেছে ভুল করেছে বুঝে যেতে পারবে। আমি খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা করব না, জাস্ট প্রশ্নগুলো বলবো এবং সেই যেগুলো বলা সম্ভব উত্তর সেগুলো বলে দেবো। তো যেহেতু লং কোয়েশ্চেন যেগুলো রয়েছে যেগুলো এক্সপ্লেনেশান ছিল সেগুলো তো বলা সম্ভব না, বা সেগুলো কেউ মনে করে বলতেও পারছে না। তো পলিটিক্যাল থিওরি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আলাদা করিনি, একসাথেই করেছি। সেখানে প্রথম প্রশ্ন যেটা এসেছিল যে হোয়াট ইজ ডিপ ইকোলজিজম মিনিং স্টেটমেন্ট বেসড, এখানে একটা কোয়েশ্চেন ছিল। এখানে অ্যান্থ্রোপোসেন্ট্রিজম অর্থাৎ যেটাকে বাদ দিয়ে দিলেই হচ্ছে, কিন্তু উত্তরটা পাওয়া গেছিলো, এটা বলা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল ইন এ সিস্টেম পিপল ডিসকাস উইথ পিপল অ্যান্ড ডিসাইড হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি, অর্থাৎ যে কোনো ব্যবস্থা যেখানে গণতন্ত্র কোন গণতন্ত্রের একটা গণতন্ত্রের বিভিন্ন প্রকার ছিল আর কি, কোন গণতন্ত্রে মানুষ মানে আলাপ আলোচনা করে ডিসিশন নেয়, এখানে ডেলিবারেটিভ ডেমোক্রেসি উত্তর হবে। পরেরটা ছিল ইকোলজিজম ইনক্লুড, এখানে একটা স্টেটমেন্ট বেস ছিল, অনেকগুলো স্টেটমেন্ট ছিল, কোনটা নিতে হতো, তো ফলে এটার অপশান দেওয়া সম্ভব হচ্ছে না। পরের অপশান ছিল যে হোয়াট পলিটিক্যাল আইডিওলজি টক অ্যাবাউট দ্য হিউম্যান বিং অ্যাজ দ্য ওয়াইডার ন্যাচারাল আইডিয়া, এখানে কোন আইডিওলজির কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কোন পলিটিক্যাল আইডিওলজি, যেটা হচ্ছে অর্থাৎ এখানে যেটা প্রশ্ন ছিল যে উত্তরটা সম্ভবত এখানে ইকোলজিজম হবে, এখানে অপশানগুলো ঠিকঠাক বলতে পারেনি, কিন্তু প্রশ্নটা এটা ছিল। যাই হোক, আর একটা প্রশ্ন ছিল যে প্রশ্ন সঠিক টার্মটা এরকম হয়তো ছিল না, কিন্তু বিষয়টা ছিল যে কোন আইডিওলজিতে স্লো কেয়ারফুলভাবে এগিয়ে যাওয়ার কথা বলে, সেখানে ভুল যাতে না হয়, হার্ম যাতে না হয়, এবং গুড দ্যান লার্জার হার্ম, লিটিল গুড দ্যান লার্জার হার্মের কথা বলা হয়েছে। এটা কনজারভেটিজম হবে, অর্থাৎ কনজারভেটিজম যে অবস্থা, যে স্ট্যাটাস কো বজায় রাখার কথা বলে এবং খুব ধীর পরিবর্তনের কথা বলে বিপ্লবের বিরুদ্ধে। তো তারপরের একটা প্রশ্ন, এখানে প্রশ্ন ছিল যে ফ্রান্স ফ্যানন রলস, তাদের যে থিঙ্কার, এখানে চারজন থিঙ্কার ছিলেন, তাদের বইয়ের সাথে ম্যাচ করার কথা বলা হয়েছিল। খুবই সহজ ছিল, রেচার আর বার্ট ছিল ফ্রান্স ফ্যাননের সাথে, রলসের ছিল থিওরি অফ জাস্টিস, খুবই সহজ ছিল, এটা পারা গেছে আশা করি। যাই হোক, পরের প্রশ্ন ছিল টাস্ক ডান ভেরি সুপারফাস্ট হোয়েন রাইট উই কল অ্যাবাউট দ্য রাইট অ্যান্ড ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল ইনভলভ, অর্থাৎ যেখানে মানুষের ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি অধিকার যুক্ত থাকে সেখানে কাজটা তাড়াতাড়ি হয়, এরকম একটা স্টেটমেন্ট ছিল। এটার সাথে কোন কে সংযুক্ত, অর্থাৎ অ্যাসোসিয়েটেড কে, সেটা হচ্ছে হবস, জন স্টুয়ার্ট মিল নাকি মাও, এখানে উত্তর হবে হবস। পরের প্রশ্ন ছিল যে মার্কসিজম এভলিউশন ক্রোনোলজি, মার্কসিজমের যে বিভিন্ন ধারা, সেই ধারার মধ্যে যে ক্রোনোলজিক্যালি কোনটা আগে আসছে পরে আসছে এটার একটা ক্রোনোলজি ছিল। এখানে ইউটোপিয়ান মার্কসিজম ছিল, সায়েন্টিফিক মার্কসিজম ছিল, ক্রিটিক্যাল থিওরি ছিল, স্ট্রাকচারাল মার্কসিজম ছিল। প্রথমে অবশ্যই আসবে ইউটোপিয়ান মার্কসিজম, তারপর সায়েন্টিফিক মার্কসিজম, যেমনভাবে ক্রোনোলজি সাজিয়েছে সেভাবেই রয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল থিওরি এবং স্ট্রাকচারাল মার্কসিজম এইভাবে কিন্তু আসছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য থট, বিভিন্ন চিন্তা, অর্থাৎ যেমন আইডিয়ালিজম, কন্ট্রাকচুয়ালিস্ট, মার্কসিজম অ্যান্ড ইউটিলিটেরিয়ানিজম। এখানে বিষয় হচ্ছে আইডিয়ালিজম প্রথম, তারপর কন্ট্রাকচুয়ালিস্ট আইডিয়ালিজমের মধ্যে প্লেটো অ্যারিস্টটল, কন্ট্রাকচুয়ালিস্টের মধ্যে হবস, লক, রুসোর কথা বলা যেতে পারে। তারপর কিন্তু ইউটিলিটেরিয়ানিজম, তারপর মার্কসিজম। ইউটিলিটেরিয়ানিজমের মধ্যে কিন্তু বেন্থাম কিন্তু মার্কসের আগে আসছেন, ঠিক আছে, তাহলে বেন্থাম আসবে, তারপর হচ্ছে মার্কস পরে হবে। তারপরে ছিল যে বুক ক্রোনোলজি, মিক্সড থিঙ্কার ছিল বিভিন্ন ওয়েস্টার্ন থিঙ্কারদের মধ্যে। তারপর বলা হয়েছে একটা প্রশ্ন ছিল যে ক্রিটিক অফ কমিউনিজম সুইটস উইথ হোম, এখানে প্লেটো ছিল, রুশো ছিল। এখানে ক্রিটিক অফ কমিউনিজমের ক্ষেত্রে উত্তরটা, এখানে প্রশ্নটা সঠিক ক্লিয়ার না, কে ক্রিটিক করছে কমিউনিজমকে, ফলে এটা রুশো হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখানে আমি উত্তর দিচ্ছি না, এটা এরকম একটা প্রশ্ন ছিল, যারা দিয়েছে তারা মনে করো কি ছিল অপশান, আমি এটা অপশানও পুরো পাওয়া যাচ্ছে না, প্রশ্নটাও ক্লিয়ার না। যাই হোক, অন জন স্টুয়ার্ট মিল থট মাল্টিপল স্টেটমেন্ট ছিল, এখানে ইজি ছিল, জন স্টুয়ার্ট মিলের বিভিন্ন চিন্তা সম্পর্কে ছিল। জন স্টুয়ার্ট মিলের হাম প্রিন্সিপাল ছিল, এখানে আদার রিগার্ডিং অ্যাকশন, সেলফ রিগার্ডিং অ্যাকশন এবং তার যে লিবার্টির আইডিয়া সেগুলো ছিল এখানে। আচ্ছা, তারপর একটা প্রশ্ন ছিল 13 নম্বর প্রশ্ন, যেটা বলছে যে ফেমিনিজম নট রিলেটেড টু ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা কে বলেছে, এখানে বিভিন্ন ছিল, যেমন পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, ইকো ফেমিনিজম এবং র্যাডিক্যাল ফেমিনিজম। এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে আমার মনে হচ্ছে এই অপশানগুলো থেকে, সেটা হচ্ছে পোস্ট কলোনিয়াল ফেমিনিজম। কারণ পোস্ট কলোনিয়াল ফেমিনিজম কিন্তু ক্রিটিক করছে এই যে মহিলারা কেন ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কে কেন তারা
দেখা যাচ্ছে না বা ভিজিবল নন, সেটি তারা করছেন, তাহলে ওই কোশ্চেনের উত্তরটা পোস্ট কলোনিয়াল ফেমিনিজম হবে, যদিও আরেকটা অপশান কি সেটা দেওয়া নেই। যাই হোক, যেটা আমি বারবার বলছি যে এটা কিন্তু অপশানগুলো যেহেতু ক্লিয়ার না, ফলে এটা ফাইনাল উত্তর ধরার কোনো বিষয় নেই, জাস্ট প্রশ্নগুলো যারা দিয়েছো উত্তর মানে পরীক্ষা দিয়েছো তারা মনে করার জন্যই এটা বানানো। পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে হিউম্যান নেচার অফ ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো। এখানে স্টেটমেন্ট বেস ছিল, প্রত্যেকের হিউম্যান নেচার নিয়ে স্টেটমেন্ট ম্যাচ করার ব্যাপার ছিল, এটা বলা সম্ভব না কী ছিল। তারপরের প্রশ্নটা ছিল হেগেলের 3টে স্টেটের ব্যাপার ছিল, কিন্তু থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস ছিল না, তার 3টে বইয়ের নাম ছিল। এখানে থিঙ্কার হেগেল, অবশ্যই উত্তরটা হেগেল হবে, অপশান চুজ করতে হতে কোন থিঙ্কার, সেখানে হেগেল হবে। 3টে স্টেজের কথা বলা হয়েছে 3টে বইয়ের মাধ্যমে। প্রশ্নটা কঠিন বানানো হয়েছে কিন্তু অপশান সহজ ছিল। পরের ব্যাপার ছিল যে ম্যাচিং স্টেটমেন্ট অফ অ্যারিস্টটল, রুশো, জন স্টুয়ার্ট মিল এবং রলস, এদের স্টেটমেন্ট বিভিন্ন যে এদের রিলেটেড স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেখানে ম্যাচ করার কথা বলা হয়েছে। পরের প্রশ্নটা ছিল যে ওলস্টোনক্রাফটের স্টেটমেন্ট বেস্ট। ওলস্টোনক্রাফটের এখানে তার যে মেরি ওলস্টোনক্রাফট, তার যে ফেমিনিজম সম্পর্কে তার নারীবাদী চিন্তার সেখানে কিন্তু ধারণা ছিল। এই গেল প্রথম দুটো ইউনিট। এবার তৃতীয় ইউনিট ইন্ডিয়ান পলিটিক্যাল থটের মধ্যে দীনদয়াল উপাধ্যায় কিন্তু অনেকগুলো কোশ্চেন এসেছে। দীনদয়াল উপাধ্যায়ের প্রথম কোশ্চেন ছিল ইন্টিগ্রাল হিউম্যানিজম কোনটা নয় সেটা চুজ করতে হতো। এখানে যে স্টেজটা ছিল সেই স্টেজটাই ভুল দেওয়া ছিল, প্রথম অপশান সম্ভবত ওটা ভুল ছিল। তারপরের প্রশ্ন ছিল দীনদয়াল উপাধ্যায়ের আইডিয়া নট রিলেটেড টু ইন্টিগ্রাল হিউম্যানিজম, সেখানে উত্তরটা হবে চিটি। তারপরের প্রশ্নটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় ইন্টিগ্রাল হিউম্যানিজম স্টেজ ক্রোনোলজির ব্যাপার ছিল, যেটা এইটা দেখলেই কিন্তু আগে প্রথম উত্তরটা করা যেত। এখানে যে স্টেজ কোনটা পরে কোনটা আসবে, কোন স্টেজগুলো, 4টে স্টেজ ছিল, সেগুলো কিন্তু দেওয়া ছিল। তারপর হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট ছিল, এম এন রয়ের ছিল, দীনদয়াল উপাধ্যায় ছিল, জয়প্রকাশ নারায়ণের ছিল। গান্ধী এবং আম্বেদকর ইউনাইটেড ছিল কোন কোন বিষয়, এখানে গান্ধী আম্বেদকরের ডিবেটগুলো যেগুলো ছিল সেগুলো 3টে অপশানে দেওয়া ছিল। একটা ছিল যে ব্রিটিশদের এগেনস্টে প্রত্যেকে স্বাধীনতা চেয়েছিল, সেই অপশানটাই উত্তর হবে যে কোনটা মিল ছিল তাদের দুজনের মধ্যে, এগেনস্ট ব্রিটিশ ছিল। তারপরের প্রশ্ন ছিল জয়প্রকাশ নারায়ণ টু টেকেন পার্ট ইন হুইচ মুভমেন্ট, ভুদান, সিভিল ডিসোবিডিয়েন্স অ্যান্ড লিবারেট পন্ডিচেরি। এখানে পন্ডিচেরি লিবারেশনে জয়প্রকাশ নারায়ণের কোনো ভূমিকা ছিল না। সিভিল ডিসোবিডিয়েন্স হোক বা ভুদান মুভমেন্ট আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একজন চিন্তক বা বিপ্লবী ছিলেন কিন্তু জয়প্রকাশ নারায়ণ। তারপর ছিল ম্যাচ কনসেপ্টের সাথে ম্যাচ করার কথা বলা হয়েছিল, যেখানে ফেমিনিজম প্রত্যেকের এই যে রাম মনোহর লোহিয়া, আম্বেদকর, রামাস্বামী এবং রামাবাই চারজনেরই কিন্তু ফেমিনিজমের চিন্তার কথা বলা হয়েছিল। প্রত্যেকের ফেমিনিজম নিয়ে কী কী ধারণা সেটার একটা কনসেপ্ট দেওয়া হয়েছিল, সেটা ম্যাচিংয়ের কথা বলা হয়েছে। তারপর আম্বেদকরের বুক ক্রোনোলজি ছিল, খুবই সহজ ছিল। বুদ্ধা মার্কস যে বইটা ছিল সেই বইটা, বুদ্ধা অ্যান্ড হিজ ধম্ম যে বইটা ছিল আম্বেদকরের, সেই বইটা শেষে আসবে এবং সেই বইটাই শেষে ছিল একটা অপশানে, ফলে খুবই সহজ ছিল। এবং প্রথম বইটা অবশ্যই প্রথম 2-3 মানে যারা জানে তারা করাটা খুব একটা ইজি ছিল, মানে অপশানগুলো খুবই সহজ ছিল বলতে চাইছি যেটা। তারপরে যেটা ছিল যে মিক্স থিঙ্কার বুক ক্রোনোলজি ক্র্যাকড উইথ সাভারকার অ্যান্ড বিবেকানন্দ বুক নেম। আচ্ছা, এখানে যেটা অনেকগুলো থিঙ্কার ছিল, তাদের বইয়ের নাম ছিল, যেমন সাভারকারের ছিল আর বিবেকানন্দের ছিল। যেহেতু আমরা এইভাবে সলভ করা যেতে পারে, যে বলছে কোশ্চেনটা, সে বলছে যে সাভারকারের সাথে এবং বিবেকানন্দের সাথে মানে এই দুজনের যদি দেখি তাহলে বিবেকানন্দ কিন্তু সাভারকারের চেয়ে অনেকটা আগে আসছেন, ফলে বিবেকানন্দের বইটা এবং সাভারকারের বইটা এইভাবে অপশন যদি দেখা যায় সেক্ষেত্রে উত্তরটা করা ইজিলি হয়ে গেছে, ফলে এইভাবে উত্তরটা পাওয়া গেছে। পরের প্রশ্নটা ছিল যে কৌটিল্য, আচ্ছা এখানে কনসেপ্ট ম্যাচিং ছিল, যেখানে কৌটিল্য ছিল, বারণী ছিল, আগানাসূত্র ছিল। আগানাসূত্র থেকে যে বৌদ্ধ ধর্মে যে কীভাবে তারা জন্ম হয়েছে বা কীভাবে যে বিবর্তনের নিয়ম সেটা আগানাসূত্রতে বলা হয়েছে সেটা বলা ছিল। বারণীর একটা কথা বলা ছিল এবং কৌটিল্যর কনসেপ্ট দেওয়া ছিল, সেগুলো ম্যাচ করার কথা ছিল। এই গেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এবার কম্পারেটিভ পলিটিক্সের কথা যদি বলি, কম্পারেটিভ পলিটিক্সে এখানে পাওয়ার রিলেটেড আইডিয়া দেওয়া হচ্ছে সি রাইট মিলসের। তারপর পলিটিক্যাল পার্টি পজিটিভ রোলের স্টেটমেন্ট দেওয়া ছিল, কোন কী রোল হতে পারে, স্টেটমেন্ট বেস ছিল। স্টাডিড অন আমেরিকান রেভলিউশন, এখানে থিয়েটার স্টেপ কল হতে পারে উত্তরটা আমার যতদূর মনে হচ্ছে অপশান দেখে। ম্যাচ দ্য অ্যাপ্রোচ সিস্টেম, অ্যাপ্রোচ কোন ম্যাচ অ্যাপ্রোচ সিস্টেম ছিল, সিস্টেম অ্যাপ্রোচ ছিল, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ ছিল, সাইবারনেটিক্স ছিল। এখানে থিঙ্কারদের সাথে ম্যাচ করার কথা বলা হয়েছে, থিঙ্কারের অপশান পাওয়া যায়নি। পার্টি উইথ অরিজিনেটেড ইয়ার, এখানে শিবসেনার কথা বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি ছিল, সমাজবাদী পার্টি ছিল, সিপিআইএম ছিল। এখানে ইয়ারগুলো দিয়ে ম্যাচ করা সহজ। ডেভেলপমেন্ট সিন্ড্রোমের আইডিয়া লুসিয়ান পাই দিয়েছেন, এখানে একটা গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন ছিল, এখানে 4টেই অপশান ছিল। স্টেটমেন্ট অন ডিকলোনাইজেশন, কোনটা ডিকলোনাইজেশন ফ্যাক্টর ছিল, সেগুলো হচ্ছে স্পেলিং মিস্টেক আছে, যাই হোক তাড়াহুড়োতে বানানো। স্টেটমেন্ট অন ফ্যাক্টর ডিকলোনাইজেশনের উপর বা উপনিবেশীকরণ যে ধারণা সেটার কী কী ফ্যাক্টর ছিল এটা কিন্তু ছিল। এছাড়া ক্রোনোলজি ছিল বিভিন্ন, এখানে আইআরে ঢুকে যাচ্ছে বা ইন্টারন্যাশনাল রিলেশনসের বা ঢুকে যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে ক্রোনোলজি ছিল, যেখানে তোমার পিটিবিটি, এনপিটি অর্থাৎ পার্সিয়াল ভ্যালিডিটি, এনপিটি নন, এগুলো পড়ছি না আমি আর, এগুলোর ক্রোনোলজি ছিল একটা। এগুলোর এই যে 4টে ক্রোনোলজি ছিল, এটা খুবই সহজ, যারা পড়েছে তারা অবশ্যই পারবে। এখানে হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, যেটা বলা হচ্ছে যে 4টে যে S24 যেটা আমরা জানি রাশিয়া থেকে নেওয়া হয়েছে, F-35 ইউএস থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই যে মিরাজ আর জাগুয়ার এগুলো কনফিউজ হতে পারে। মিরাজটা ফ্রান্স থেকে নিয়েছে, জাগুয়ারটা কিন্তু ফ্রান্স ইউকে দুটো ছিল, কিন্তু অপশানে ইউকে ছিল, সুতরাং আমাদের জাগুয়ারের সাথে ইউকে মেলাতে হতো, এইভাবে ম্যাচ করার অপশান ছিল। পরের
অপশান পরের প্রশ্ন 38 নম্বর, যেখানে বলা হয়েছে যে 4টে রেভলিউশনকে আমাদেরকে ক্রোনোলজিতে সাজাতে হতো, যেখানে ব্লাড রেভলিউশন যেটা আমরা জানি গৌরবময় বিপ্লব ইংল্যান্ডে 1688, তারপর হচ্ছে আমেরিকার বিপ্লব, তারপর আসছে ফ্রেঞ্চ রেভলিউশন যেটা 1789, তারপর বলসেভিক বিপ্লব। এইভাবে কিন্তু আমাদের ক্রোনোলজি। হ্যাঁ, আর একটা অপশান এখানে ছিল যেটা ছিল বিহেভিয়ারাল 1950 আসবে, 1950 মানে সবার শেষে আসবে বিহেভিয়ারাল রেভলিউশন, 5 নম্বর অপশানটা। যাই হোক, এবার ইন্টারন্যাশনাল রিলেশনসের চলছে এখানে। যাই হোক, এখানে হচ্ছে থিঙ্কারদের কথা বলা হয়েছে, রিয়েলিজম, লিবারালিজম, কনস্ট্রাকটিভিজম, এদের সাথে তাদের থিঙ্কার, এই আইডিওলজির সাথে থিঙ্কারদের ম্যাচের একটা অপশান প্রশ্ন ছিল 39 নম্বর। 40 নম্বরে ছিল যে রিয়েলিজম, লিবারালিজম, মাল্টিকালচারালিজম, পোস্ট মডার্নিজমের উপর একটা কি আইডিয়া ছিল, অর্থাৎ তাদের কিছু কিওয়ার্ড ছিল যে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে। তারপর ছিল মানে লিবারালিজমের ভ্যারিয়েন্ট নয় কোনটা, এটা ছিল কনস্টিটিউশনালিজম হবে, এখানে বানানটা ভুল লিখেছে। কনস্টিটিউশনালিজম যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু অপশানে, সেটা কিন্তু আইআরের ক্ষেত্রে লিবারালিজমের পার্ট হবে না, ফলে সেটা বাদ দিলেই হবে, সেটা নট বলা ছিল। আচ্ছা, 2005-এর ওয়ার্ল্ড সামিট ডিসিশন কোনটাকে ইনক্লুড করেছে, কোন কোন বিষয়গুলোকে, সেগুলো অপশান ছিল। 42 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আইআর ওয়ার্ল্ড ফার্স্টকে ব্যবহার করেছে, এখানে আমরা জানি জেরেমি বেন্থাম ব্যবহার করেছেন। তারপর হচ্ছে কোল্ড ওয়ারের যে ইভেন্ট ছিল, ফুলটন স্পিচ আমরা জানি প্রথমে আসবে, তারপর ট্রুম্যান ডক্ট্রিন, তারপর জেতার, তারপর কিউবান মিসাইল ক্রাইসিস, এবং তারপর সোভিয়েত ইউনিয়নের আমেরিকাতে আফগানিস্তানে ইনভেশন। এটা হচ্ছে এইভাবে ক্রোনোলজিতে আসবে। নট রিলেটেড টু রিয়েলিজম, রিয়েলিজমের সঙ্গে রিয়েলিজমের সাথে কোনটা রিলেটেড নয়, এখানে কিন্তু রিয়েলিজমের সাথে অ্যাবসোলুট গেনটা হবে না। রিয়েলিজমের, এটা কিন্তু লিবারালিজম বলে অ্যাবসোলুট গেনের কথা, রিয়েলিজম সবসময় রিলেটিভ গেনের কথা বলবে, কিন্তু এই তাহলে এটা নট বলা ছিল যেহেতু, সেটা অ্যাবসোলুট গেনটা হবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ইভেন্টের কথা বলা হয়েছে, কোরিয়ান ক্রাইসিসের কথা, সুয়েজ ক্যানাল এবং কিউবান মিসাইল ক্রাইসিস, সালগুলো দেওয়া আছে, এইভাবে ক্রোনোলজিতে আসবে। ইনসাইড আউট, এখানে ইনসাইড আউট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, আগেও প্রিভিয়াস ইয়ার্সে এসছে। ইনসাইড আউট একটা ছিল, আউটসাইড ইন ছিল, অ্যাবসোলুট গেন ছিল, রিলেটিভ গেন ছিল। এখানে 4টে আইডিওলজি, 3টে রিয়েলিজমের, একটা হচ্ছে লিবারালিজম বলা ছিল। এখানে লিবারালিজমের সাথে অ্যাবসোলুট গেন, এই প্রশ্নটা যদি জানা যায় তাহলে কিন্তু এই প্রশ্নটা করা যাবে। মানে এরকম অনেক অপশানেই দেখা যাচ্ছে, যে যেমন ওই দীনদয়াল উপাধ্যায়ের প্রশ্নটার ক্ষেত্রে বললাম, এক্ষেত্রেও বললাম যে প্রশ্নের মধ্যেই আমরা কিন্তু অন্য প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। এখানে ইনসাইড আউটের ক্ষেত্রে যদি বলি ক্লাসিক্যাল রিয়েলিজমের কথা বলতে হবে, আউটসাইড ইন স্ট্রাকচারাল, এটা আগে থেকেই জানি আমরা, কিন্তু অ্যাবসোলুট গেনটা যদি লিবারালিজম ধরে নিই, রিলেটিভ গেনটা রিয়েলিজম কিন্তু বলবে। তো এইভাবে এগুলো করা যাচ্ছিল। তারপর ফরেন পলিসি আসছে। ফরেন পলিসি, এখানে কিন্তু রিজিওনাল অর্গানাইজেশন, চায়নার সাথে আমাদের কী কী রয়েছে, যেমন ব্রিক্স, এসসিও আমরা জানি, এই দুটো অপশানে ছিল। এছাড়া ইসরায়েল প্যালেস্তানের বিভিন্ন যে মানে ঘটনা ঘটেছিল, বিভিন্ন যে চুক্তি, সেগুলোর একটা ক্রোনোলজি দেওয়া ছিল। যেমন বেলফোর্ট ডিক্লারেশন সবার প্রথমে আসবে, বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে, তারপর অসলো রেকর্ড ছিল এবং বিভিন্ন অপশান ছিল। যাই হোক, এখান থেকে এই প্রশ্ন একটা ছিল। ইউএসের চায়নাকে কমব্যাট করার এম কী ছিল, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, শৃঙ্খলা এবং ফ্রি মার্কেট বজায় রাখা। এখানে কিন্তু ইন্দো প্যাসিফিকটাই উত্তর হবে, এখানে অপশান ইন্দো প্যাসিফিক ছিল। ইন্দো প্যাসিফিক রিলেশন 51 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দো প্যাসিফিক রিলেশন ইম্পর্টেন্ট। ইন্দো প্যাসিফিকের জন্য ভারতের সাথে কোন কোন দেশের সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আমরা জানি কোয়াড যে গঠন হয়েছিল, কোয়াডের যারা 3জন সদস্য, তাদেরই একটা অপশান ছিল, সেটা চুজ করলেই হতো, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া। তারপর ছিল ন্যাশনাল মুভমেন্ট, কোনটার সাথে ইনক্লুড নয়, এখানে কিন্তু বম্বে একট যেটা ছিল, সেটা কিন্তু বম্বে একট বলতে অ্যাকচুয়ালি ভারত ছাড়ো আন্দোলনের যেটা ছিল সেটাই হবে, ফলে বম্বে একটটা কিন্তু ন্যাশনাল মুভমেন্টের সাথে যুক্ত অবভিয়াসলি। এখানে ছাড়া খিলাফত ছিল, ক্রিপস মিশন ছিল, এগুলো কিন্তু হবে। এখানে অনেকগুলো অপশান ছিল, কোনটা কোনটা হবে না এবং কোনটা হবে। তারপর সিনো ইন্ডিয়ান রিলেশনের ক্রোনোলজি, এটা ছিল পঞ্চশীল ছিল, ডোকলাম ছিল, গালওয়ান ছিল। অনেকে ডোকলাম আর গালওয়ানটা গোলাতে পারে, প্রথমে আসবে ডোকলাম, তারপর আসবে গালওয়ানটা কিন্তু 2020-তে, ডোকলামটা সম্ভবত 16 যতদূর মনে করছে। যাই হোক, গুজরাট ডক্ট্রিন, লুকিস্ট, অ্যাক্টিস্ট ক্রোনোলজি ছিল, এগুলো সহজ জিনিস। তারপর আসছে নট রিলেটেড টু চায়না, চায়নার রিলেশনের সাথে বা চায়নার ডিপ্লোমেসির সাথে যুক্ত নয় কোনটা, ওয়ার্ল্ড ফ্লোরিয়ার ডিপ্লোমেসি আমরা জানি চায়নার সাথে যুক্ত। মিডিল কিংডম যে কমপ্লেক্স, সেটা কিন্তু চায়নার সাথে যুক্ত। এছাড়া ম্যানিফেস্ট ডাইনেস্টি, এটা কিন্তু আমি জানতাম না, দেখলাম যে এটা হচ্ছে আমেরিকার সাথে যুক্ত, ফলে আমেরিকার ফরেন পলিসির সাথে এটা যুক্ত, এটা চায়নার সাথে না, ফলে উত্তর হবে ম্যানিফেস্ট ডাইনেস্টি। তারপর ছিল হচ্ছে রিজাইন ডিউ টু লোকায়ুক্ত অ্যাক্টের কারণে কোন মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন রিজিগনেশন দিয়েছিলেন, সেখানে উত্তর হবে কিন্তু বিএস ইয়াদুরাপ্পা। এখানে অপশান আর অন্যান্যগুলো ছিল। কংগ্রেস সিস্টেম কে বলেছে, এটা আমরা জানি, রজনী পটেরি বলেছে। তারপর হচ্ছে নিউ কোঙ্কণ স্টেট ডিমান্ড করেছে কোন কোন রাজ্যের হচ্ছে ডিস্ট্রিক্ট নিয়ে, সেখানে কিন্তু অবশ্যই মহারাষ্ট্র, কর্ণাটক ও গোয়া, এই 3টে অপশানই হবে। নট এক্সাম্পল অফ লেজিসলেটিভ কন্ট্রোল অফ ওভার এক্সিকিউটিভ, এখানে কোনটা অপশান আমার মনে হচ্ছে না কোনোটাই লেজিসলেটিভ কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ, যেগুলো অপশান দেওয়া হয়েছে, আরও একটা অপশান দেখতে হতো। যাই হোক,
পরের প্রশ্ন 60 নম্বর, সেটা হচ্ছে 15th আর্টিকেল 15তে কী বলা হয়েছে, এইগুলোই বলা হয়েছে, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, বার্থ প্লেস। এখানে অন্যান্য অপশান দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, উত্তর এটাই হবে। এলপিজি রিফর্ম কেন হয়েছিল, সেটার কারণ কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের IMF মনিটারি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রেশারের কারণেই হয়েছিল, ইউএসের প্রেশার না, ইকোনমিক ক্রাইসিস না। তো তারপরের স্টেটমেন্ট রিজন ছিল যে ফিমেল টার্ন আউট কেন হচ্ছে ভারতের ইলেকশানে, রিসেন্ট ইলেকশানে। তার কারণ কমন সেন্সের উপর কোশ্চেন ছিল যে কেন ভারতবর্ষে মহিলাদের ভোটের হার বাড়ছে। 63 নম্বর প্রশ্ন ছিল যে 2020 সালে যে কৃষি আইন বাতিল হয়েছিল তার মূল সাবজেক্ট ম্যাটার কী ছিল। এখানে অবশ্যই এটা এক্সপ্লেনেটরি কোশ্চেন ছিল এবং স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল, এটা অপশান নেই। ম্যাচিং এখানে সাবজেক্ট ম্যাটারের বিভিন্ন আর্টিকেলের সাথে দেওয়া হয়েছে, এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। 293, 263, 343, 143, এখানে বলছি না, বললে সময় বেড়ে যাবে। তারপর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, মানে তার কী কী প্রভিশন ছিল সেগুলো নিয়ে একটা স্টেটমেন্ট বেস ছিল। এছাড়া অ্যাকর্ডিং টু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হুইচ স্টেট ইজ মোর ডেভেলপড, এখানে অপশান অনুযায়ী মনে হচ্ছে তামিলনাড়ুই হওয়া উচিত। হু সেড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রভিশনস আর মোর পলিটিক্যাল ইন নেচার দেন, এটা অনেক অপশান ছিল, কিন্তু উত্তর হবে স্যার রায়গঞ্জ জেনিংস। ক্রোনোলজিক্যাল, এখানে বিভিন্ন পার্টি তার ক্রোনোলজি সাল অনুযায়ী দেওয়া রয়েছে, এইভাবেই ছিল বিষয়টা। 69 নম্বর প্রশ্ন যেটা ছিল 42তম সংবিধান সংশোধনীতে কোন 3টে শব্দ ব্যবহার করা হয়েছে, আমরা জানি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। তারপর 70 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ ক্যান বি কনভিক্টেড ইন ক্রিমিনাল মিসকন্ডাক্ট সেট কোন বেঞ্চে, পাঁচটা বেঞ্চের জাজ, এটা টি বেঞ্চ না, এটা 5 বেঞ্চের জাজ, ভুল টাইপিং হয়েছে। অ্যান্সার হচ্ছে এখানে কে ভীরাপ্পাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স 1991 সালে। এখানে তিনটে যে কমিটির কথা বলা হয়েছে, প্ল্যানিং কমিশনের কথা বলা হয়েছে, তার অরিজিন অ্যারেঞ্জ করার কথা বলা হয়েছে। প্ল্যানিং কমিশন সবার আগে আমরা জানি, ভিজিলেন্স কমিশন 64-তে, তারপর ইন্টারস্টেট কমিশন যেটা কমিটি, যেটা 1990 খ্রিস্টাব্দে আসছে, এইভাবে এটা অ্যারেঞ্জ হবে। তারপর SC/ST কমিশনকে সেপারেট করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টে, এটা হচ্ছে 89th অ্যামেন্ডমেন্টে। তারপর হচ্ছে ম্যাচিং অন দ্য ফেডারেলিজম হু সেড হোয়াট, এখানে এটা জানি সবসময় এই কোশ্চেনটা আসে। এখানে কম্পিটিটিভ বলেছে নীতি আয়োগ, এগুলো আর পড়ছি না, এগুলো সবারই জানা এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রতিবারই আসে। 5 জোনাল কাউন্সিল এস্টাবলিশ থ্রু, কিসের মাধ্যমে 5টা জোনাল কাউন্সিল তৈরি হয়েছে, ফার্স্ট ইন্ডিয়া গভর্নমেন্ট, আমরা জানি 5টা জোনাল কাউন্সিলে ভাগ করেছে। তারপর ক্যাগের উপর, মানে CAGর উপর, কন্ট্রোলার অডিটর জেনারেলের উপর স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল। তারপর হচ্ছে বিভিন্ন আর্টিকেলের তাদের ম্যাচিং ছিল, সেই আর্টিকেলগুলো দেওয়া রয়েছে, দেখে নাও। আর আমি পড়ছি না, সময় বেড়ে যাচ্ছে। বুক ক্রোনোলজি অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এখানে ব্যুরোক্রেসি ছিল, যেটা আমাদের ম্যাক্স ওয়েবারের লেখা 1921 খ্রিস্টাব্দে এসছে। তারপর সিস্টেম অফ অ্যানালিসিস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, এটা আমাদের সাইন্টিফিক ম্যানেজমেন্টের থিওরি হচ্ছে আমাদের তিনি দিয়েছেন হচ্ছে টেলরের হচ্ছে 1911 সালে আসছে। এছাড়া আর দুজন ছিল যেটার নাম এখন বলতে পারা যায়নি। তো এই হচ্ছে এসেছিল পাবলিক, এই পর্যন্ত এসেছিলো। এবার হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি বলতে হয়, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন প্রথম। তারপর আসছে হায়ারার্কি অফ নিড, XY থিওরি, এগুলো কোন ধরনের থিওরি, এটা হচ্ছে মোটিভেশন থিওরি, উত্তর হবে মোটিভেশন। তারপরে প্রশ্ন ছিল 79 নম্বর যে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, এগুলোর ম্যাচিং ছিল, নিউ পাবলিক ম্যানেজমেন্ট, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর উপর ম্যাচিং ছিল। ইনফর্মাল রিলেশন অ্যাকসেপ্ট করেছে কে, এটা লিটন মাই উত্তর হবে, যদিও অপশানগুলো এখানে ক্লিয়ার না। নিউ পাবলিক ম্যানেজমেন্ট কী শিফট করেছে, সেখানে স্টেটমেন্ট বেটার একটা কোশ্চেন ছিল। কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক ম্যানেজমেন্ট ইকোলজিক্যালের সাথে কোনটা যুক্ত, ইকোলজিক্যাল অ্যাপ্রোচের সাথে কোনটা যুক্ত, এখানে অবশ্যই আমরা জানি কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেডরিক্সের সাথে, যেটা আমরা জানি 3টে মডেল তিনি দিয়েছেন, ফিউজড, উইজমেটিক অ্যান্ড রিফ্লেক্টেড। এছাড়া তার হচ্ছে হুইচ ডিপার্টমেন্ট ডিলস উইথ দ্য SDG গোল্ড, এখানে নীতি আয়োগটা উত্তর হবে। গভর্নমেন্ট স্কিমের ক্রোনোলজি ছিল, এছাড়া মিসা, পোটা, NSA বিভিন্ন অ্যাক্ট ছিল, সেটার একটা ক্রোনোলজি কিন্তু দেওয়া ছিল। এই গেল 85টা প্রশ্ন, এবং আমাদের আরও 10টা প্রশ্ন ছিল তোমার কৌটিল্যর উপর একটা আমাদের প্যারাগ্রাফ ছিল, এবং আরেকটা প্যারাগ্রাফ ছিল এনভায়রনমেন্ট, যেমন রিও ডি জেনিরো বা বিভিন্ন যে কিয়োটো প্রোটোকল বিভিন্ন, তার উপর একটা ছিল। এছাড়া 5টা প্রশ্ন আরও মনে করা যায়নি। মোটামুটি এই হলো কোয়েশ্চেন্স। তো যারা পরীক্ষা দিয়েছো তাদের যদি সুবিধা হয় আমি খুব খুশি হব, সেই জন্য এই ভিডিওটা বানানোর একটা চেষ্টা করলাম। মোটামুটি 95টা প্রশ্ন বলা হয়েছে, যদিও আমরা 10টা কোয়েশ্চেন্স এভাবে ধরে নিই যে আমরা কি বলা হয়েছে আমাদের যে দুটো প্যারাগ্রাফে, তাহলে আমরা 5টা কোয়েশ্চেন এখানে বলতে পারলাম না। তো আশা করি যারা পরীক্ষা দিয়েছে তাদের এটা সুবিধা হবে। এইটুকুই আজকের ভিডিওতে রাখলাম, ধন্যবাদ।